নীলা কেবল বাঁকা হাসল। উপস্থিত সবার দৃষ্টি তার দিকে। নীলা একদম শান্ত কণ্ঠে বলল, প্রতারণা কি করে করতে হয় তা তোমাদের কাছ থেকে শিখেছি আমি। তোমরা দুজনই আমার প্রতারণার শিক্ষক। তোমাদের কাছ থেকেই তো আমি প্রতারণা শিখেছি। ভাবলাম যা শিখেছি সেটার নমুনা আগে তোমাদেরকে দেই। তোমাদের সব থেকে বেশি অধিকার আছে তোমাদের কাছ থেকে আমার শেখা এই প্রতারণার নমুনা ভোগ করার। যে যেমন তার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করতে হয়। ভালোবাসার বদলে ভালোবাসা, প্রতারণার বদলে প্রতারণা। এটাই নীলা মির্জার নিয়ম। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কেবল অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। আর আরশি, সে যেন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। এ যেন অন্য এক নীলা। আরশির এখনো মনে পড়ে আগের দিনের কথা। অতীত। আরশি আর নীলা একসাথে শুয়ে আছে নীলার রুমে। নীলা খাটের হার্ডবোর্ডের সাথে হেলান দিয়ে আদর্শ অবস্থায় ছিল, আর আরশি নীলার পায়ের রানে মাথা রেখে সোজা হয়ে শুয়েছিল। নীলা আরশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আরশি হঠাৎ বলে উঠল, তোরই ভালো। নীলা নিজের পরিবার আছে, ব্যবসা আছে, আর কি লাগে শুনি। নীলা আরশির কথায় মুচকি হাসলো, তারপর বলল, কিন্তু তুই তো জানিসই আমার এইসব বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি শিক্ষিকা হতে চাই। শুধু শুধু একসাথে এত কিছু সামলানোর প্রয়োজন কি? আর ইরফান ভাই তো আছে, তাকে না হয় সব দায়িত্ব বুঝিয়ে দেব। আরশি অবাক হয়ে জিজ্ঞেস করল, ইরফানকে, ইরফান ভাইয়াকে মানে? তুই কি নিজের ভাগ তাকে দিয়ে দিবি নাকি? তাহলে কেন তোর বাবার সাথে গিয়ে বিজনেস সম্পর্কে ধারণা নিয়েছিস কষ্ট করে? কেন দেখে ভালো করেছিস? নীলা স্মিত হেসে বলল, আরে পাগলি, যে জিনিসটা সম্পূর্ণরূপে আমার, যা আমার পরিবারের ঐতিহ্য, সেই সম্পর্কে তো ধারণা রাখতেই হতো, নয় কি? আর আমি যেহেতু একমাত্র মেয়ে আমার পরিবারে, তাহলে এইসবে আমার যাওয়া উচিত। পরিস্থিতির শিকার হয়ে কখন কি প্রয়োজন হয় তা আমরা জানি না। পরে বসে কান্না করার থেকে আগেই ভালো কোনো কিছু শিখে ফেলা। আর ব্যবসা সম্পর্কে ধারণা নিয়ে তো আমার কোনো লস হয়নি, বরং ভালোই লেগেছিল। উপলব্ধি করতে পেরেছি যে আমার বাবা চাচারা কতটা কষ্ট করে। আর ইরফান ভাইয়ের সাথে তো আমার বিয়ে হবেই। আমার যা তা সবই তো ইরফান ভাইয়ারও, তাই তাকেই দিয়ে দিব আমার ভাগের বিজনেসের অংশ। আর এতে বাড়ির কারো কোনো সমস্যাও নেই। আমি এমনি লিখে দিয়ে দিতাম তাকে, কিন্তু সব কাগজপত্র রেডি করতে সময় লাগবে, তাই বিয়ের পরের দিনই দিব। সে একান্ত আমার হয়ে যাবে, আর আমি সহ আমার সবকিছু তার হয়ে যাবে। কথাগুলো বলতেই নীলা মিটমিট করে হেসে উঠল। তার কথার কোনো জবাব দিল না আরশি। সে শুধু চুপচাপ শুনে গেল। তার মুখে অন্ধকার নেমে এলো, যা নীলা লক্ষ্য করল না। বর্তমান আরশি নিজের চিন্তায় মগ্ন ছিল। এমন সময় নীলা বলে উঠল, এ মা, ভাবি, আপনি এখানে সেজে দাঁড়িয়ে আছেন কেন? ওই যে দেখুন, আপনার স্বামী বেচারা ভেঙে পড়েছে। একা একা হাঁটতে হাঁটতে নিজের কেবিনের দিকে গেল। যান যান, গিয়ে সামলান তাকে। আরশির হুঁশ ফিরল। সে হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে একবার ইরফানকে দেখে নিয়ে আবার নীলার দিকে দৃষ্টিপাত করল। তারপর বলতে শুরু করল, ছি নীলা, ছি, তোর লজ্জা করলো না ইরফানকে এইভাবে ঠকাতে? আরে তুই না ওকে ভালোবাসতি? নীলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উপস্থিত সবাই আরশিকে দেখছে। কতটা নির্লজ্জ হলে মানুষ এমন প্রশ্ন করতে পারে তা আরশিকে দেখে বোঝা যায়। নীলা বৃদ্ধপ করে বলে উঠল, লজ্জা শব্দটার মানে জানেন আপনি ভাবি? এই শব্দটা আপনি এবং আপনার স্বামীর মুখে মানায় না। আর আপনার প্রশ্নের মাঝেই আপনার উত্তর রয়েছে। ভালোবাসতাম অর্থাৎ অতীত, যা চলে গেছে। আর ঠকানোর কথা দয়া করে আপনি বলবেন তো। আহ, শব্দটা নিজেও লজ্জা পাবে আপনি যদি তাকে নিজের মুখ থেকে উচ্চারণ করেন। নীলার এমন রূঢ় উত্তর শুনে আরশির মুখ চুপসে গেল। সে ভেবেছিল নীলা রাগের মাথায় তাকে নাম ধরে ডাকবে, আগের মতন তুই তুকারি করবে, এবং সেই সুযোগে সে নীলাকে ধমকে বলবে যে নীলা যাতে তাকে ভাবি বলে ডাকে। কিন্তু নীলা যেন কোনো সুযোগই দিতে চাচ্ছে না তাকে অপমান করার। যেখানে নীলার বাবা, মা, চাচা সহ আরও কিছু এমপ্লয়ি ছিল, তারা সবাই মিটিমিটি করে হাসছিল এমন নাটক দেখে। যারা প্রথম নীলাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তারা এখন ইরফানকে আর আরশিকে চিচি করছে। আরশি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, এক দৌড়ে অফিস থেকে বের হয়ে গেল। আর ইরফান, সে তখন নীলার কথাগুলো শুনে আঘাত পেয়ে নিচের কেবিনের দিকে হাঁটা ধরেছিল, কিন্তু তার মতন যেন তার
পাও প্রতারণা করছে আজ। নড়তেই চাইছে না। ইরফান অনেক কষ্টে নিজের কেবিনে পর্যন্ত আসলো। আর তার এই নীলাকে চিনতে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার থেকে বেশি কষ্ট হচ্ছে আরশির তার পাশে দাঁড়ালো না, অথচ নীলা সবসময় তার পাশে থাকতো। যদি সে নিজেও ভুল হতো তবুও নীলা তাকে সাপোর্ট করত। আর আজ সেই নীলা তাকে সবার সামনে অপমান করল। এ যেন ইরফান মানতেই পারছে না। অন্ধকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছে মিহাল, হাতে তার একটি ছবির ফ্রেম। সেখানে তার কোলে একটি ফুটফুটে ছোট বাচ্চা এবং তার একপাশে তার মা ও অন্য পাশে তার বাবা। ছবিটি আজ থেকে আরও 21 বছর আগে তোলা। মিহালের বয়স তখন 10 কি তার একটু বেশি। মিহাল ছবিটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত ছবিটিতে থাকা বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। ক্যান্ডেলের আলোতে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে চেহারা। মিহাল ছবির ফ্রেমের উপরে হাত বুলিয়ে নরম স্বরে বলতে লাগলো, আমি জানি না তুমি এখন কেমন আছো, আর জানতেও চাই না। আমার মতন আমার শক্ত হৃদয়হীন মানুষের কারোর ভালো থাকা খারাপ থাকা নিয়ে কিছুই যায় আসে না। কারণ অনুভূতি ভালো লাগা খারাপ লাগা নিয়ে আমি বড় করি না। খুব কম মানুষ আছে আমি যাদের নিয়ে ভাবি, কিন্তু কেন জানি না নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে মন ছায় দিচ্ছে না। মন বারবার নিষেধ করছে, বলছে তুমি ভালো নেই, তোমার খুব করে কাউকে প্রয়োজন। আচ্ছা, আমারও কাউকে প্রয়োজন, আর তোমারও। তাহলে কি আমরা একে অপরকে ব্যবহার করতে পারি না? এতে আমাদের স্বার্থ লাভ হবে এবং তোমার প্রয়োজন পূরণ হবে। মিহাল ছবিতে থাকা ছোট মেয়ে শিশুকে প্রশ্ন করল, কিন্তু বরাবরের মতো কোনো জবাব পেল না। হতাশ হয়ে মিহাল আবার বলতে শুরু করলো, সেই কবে থেকে তোমার এই ছবিটির সাথে আমি কথা বলে আসছি। নিজেও জানি না আমি কেন কথা বলি। নিজেকে বোঝে যে নিজের সময় কাটানোর জন্য তোমাকে ব্যবহার করি, কিন্তু হৃদয় অন্য কথা বলে। কিন্তু কি বলে তা বুঝি না। সেই জায়গায় সারাক্ষণ নিজেকে হৃদয়হীন বলে দাবি করি। সে জায়গায় কি করে হৃদয় যা বলে তা বুঝবো আমি? উত্তরটা নীলাঞ্জনা। থামলো মিহাল। খুব সূক্ষ্মভাবে ছবিটি দেখে নিল। বাচ্চাটি নীল রঙের তয়লায় জড়িয়ে আছে। তারপর পুনরায় বলতে লাগলো, নাম জানে না তোমার, পরনের তোয়ালে নীল। আর আমার মায়ের খুব প্রিয় একটি গান নীলাঞ্জনা, এবং তুমি আমার মায়ের প্রিয়, তাই সব মিলে তোমার নাম দিলাম নীলাঞ্জনা। তোমার আসল নাম কি আমি জানি না, আর জানতেও চাই না। মিহাল খান একবার যে ঠিক করে নেয় সে তাই করে। যেহেতু তোমার নাম নীলাঞ্জনা আমি দিয়েছে, তার মানে আমার জন্য তুমি নীলাঞ্জনা, এবং খুব শীঘ্রই তোমাকে আমার কাছে আসতে হবে, অথবা আমি নিজেই তোমার কাছে চলে আসবো। নীলাঞ্জনা, তোমাকে আমার খুব প্রয়োজন। স্বার্থ অর্জনে তোমাকে ব্যবহার করাটা খুবই প্রয়োজন। আর আমার মন বলছে তোমারও কাউকে প্রয়োজন। দুজনেই না হয় একে অপরকে ব্যবহার করব। কথাগুলো বলেই মিহাল ছবির ফ্রেমে বুকের উপর রেখে সোফায় হেলান দিল। তারপর গুনগুন করে গাইতে শুরু করলো, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অফিসে বোমা ফাটিয়ে নীলা বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যাওয়া হলো না তার, কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পাশ থেকে ফোন বের করে ইগলাকে কল দিল। ইগলা কল ধরতেই বলল, তুই তো আজ ভার্সিটিতে এসেছিস তাই না? হ্যাঁ, আমি ভার্সিটিতে আছি। আচ্ছা থাক, আমি আসছি ভার্সিটির সামনে মাঠে তোর জন্য অপেক্ষা করব। ইগলার সম্মতি জানাতেই নীলা ফোন কেটে দিল। গাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মন ফিরেতে হাত আছে। কি করব, কার কথা বিশ্বাস করব, কিছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মিহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। উফ, কান দেখি টেনে মর, এত কনফিউজড আমি আর নিতে পারছি না। মিহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল তখন কেউ তার দরজায় নক করে। মিহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে আসার জন্য। মুনভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। মিহাল মুনভিকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মুনভি শান্ত কণ্ঠে জবাব দিল, তোর মতন ম্যানার লেস না আমি।
নিহাল বাঁকা হেসে বলল, ম্যানালিস না, কিন্তু চিটার তো, তাই তো ধোকা দিলে। এবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতিস সবকিছু, তাহলে কেন আমার করলি? মনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিহালের কাছে। আজও সে কোনো উত্তর করল মিহালের দেওয়া অপবাদের। নিজের জন্য ডিফেন্ড করল না, কেবল ভাবলেশহীনভাবে চেয়ে রইল। তারপর বলল, মা এসেছে, আন্টির সাথে কথা বলছে। সময় করে দেখা করে আসিস, আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলে আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো, কিন্তু মিহালের কথা শুনেই তার পা জোড়া থেমে গেল। মিহালও গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শোনো না, অথচ নিজের জন্য একবারও স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন বোধ করলি না। এসব করে কি প্রমাণ করতে চাস? আমি তোকে বিশ্বাস করি না, আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শোনো রাখ, এই মিহাল খান কখনো কাউকে ধোকা দেয়নি এবং ভবিষ্যতও দিবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছাড় দেবে। প্রতারক যতই কাছের ভালোবাসার হোক না কেন, তাকে তার প্রাপ্য শাস্তি দেবে এই মিহাল খান। তাই যদি ভেবে থাকিস তো নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে খাপটি মেরে বসে থাকবো, তাহলে তুই ভুল ভাবছিস। সত্য জানার জন্য মিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এটাই মিহাল খান। বিস্মিত হাসল মিহালের বলা কথাগুলো শুনে। সে খুব ভালো করেই মিহালকে চেনে, কিন্তু সেই চায় মিহাল নিজ থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকবো সেদিনের, যেদিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলে সে মিহালের রুম থেকে বের হয়ে গেল। মিহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, কথা পালি আর যাবি কোথায়? আমার দেশে এসে আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোকা দিয়ে পারো নাকি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি, আর তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারে কাছে আসতে দেব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস, আমিও তোর দুর্বলতাকে টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। গুলো বলেই মিহাল বাঁকা হাসল। কি মনে মিহাল কার কথা বলছে? নাকি নতুন কোনো রহস্য ভেদ হতে চলেছে? নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বসে আছে, মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকরা মেসেজ দিয়ে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে, তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেট তার পেছনে এসে বলল, আরে নীলা, আজ ইউনিভার্সিটি এলে না যে? না, নীলা পেছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসিনি, আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসলে এটার গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বায় 5 ফুট 7 কি 8 হয়তো। পড়াশোনাও খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেই অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সব সময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোনো ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সব সময় সবাইকে উপেক্ষা করে চলতো, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সব খোঁজ খবর কি রেখেছে। সে অনেক আগে থেকেই নীলাকে পছন্দ করে। নীলা কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখন আর নীলাকে সে হারাতে চায় না। এজন্য আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে, কিছু বলবে? রাব্বি হকচকিয়ে উঠল নীলার এমন ঝাঁঝালো কণ্ঠে। তারপর আমতা আমতা করে বলল, নীলা মানে আসলে বিরক্ত হয়ে বাসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বির সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলার তাড়াতাড়ি বলো, এবং এখান থেকে মানে কেটে পড়ো। রাব্বির চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি নীলা। প্রথমবার দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগে গিয়েছিল। আই লাভ ইউ।
নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটেও অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারোর কথা মনে আনত না। আর এখন তো অন্য কাউকে তার মস্তিষ্কে আনাও তার দ্বারা সম্ভব না। এখন তার একটাই লক্ষ্য নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন হওয়া। তাই রাব্বির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, আমার উত্তর না। কথাটি বলেই নীলা হাঁটা ধরল। পেছন ফিরে তাকানো প্রয়োজন বোধ মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানে চেয়ে রইল। কিছুক্ষণ হাঁটতেই ইকরা দৌড়ে এলো নীলার কাছে, এরপর বলল, এই টপারটা তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল, কি আর বলবে, আমায় পছন্দ করে, ব্লা ব্লা। ইকরা সাহস নিয়ে বলল, তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলার রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল, ভালোবাসা নিঠুর খেলা, এই খেলা আর খেলবো না। মনের ঘরে খিল দিয়েছি, কারোর ডাকে খুলবো না। রূপেরও আগুনে জ্বলাবো সবাইকে, আমি নিজে জ্বলবো না। ইকরা শব্দ করে হেসে উঠল। নীলাও সঙ্গে হাসলো। তারপর দুজনে মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসলো। তারপরে নীলা বলতে শুরু করলো, সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমায় সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে অপমান করেছি আমি তোকে। আসলে এই অন্ধবিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত আর লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের উপরে নিজের হাত রেখে বলল, এতে সরি বলার কি আছে? লজ্জা পাওয়ারই বা কি আছে? এখানে তো তোর কোনো দোষ নেই। তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে না পারে, এটা তাদের ব্যর্থতা, তোর না। হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি। তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকবো। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল দিল। নীলা নিজেও হেসে উঠল। তারপর কিছু একটা মনে করতেই বলল, ও হ্যাঁ, যার জন্য আশা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করলো, তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথায় প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এখন ইউপিতে চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়ই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গিয়েছি আমি। নীলার কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তার এই বাচ্চা মতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরাকে বলতে শুরু করলো, শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়ে। এইবার দুজনে উৎফুল্ল হয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল, যাক, তাহলে আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল, আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দেব? আমরা অবশ্যই যাব। তুই না বলে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখন এই সুযোগও পেতাম না। কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাইয়া চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্য দিইনি আমি, অথচ ভুলেই গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি, তাহলে কি ওই কখনো ভালোবাসবে না। ভেবেছিলাম কখনোই বাইরে পড়বো না, তাই অ্যাপ্লাই করবো না, কিন্তু তুই বলেছিলি। বাইরে পড়তে না যাস, কিন্তু অ্যাপ্লাই করে যদি একবার চান্স পেয়ে যাস, তাহলে তোর মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি, আর এখন দেখ, এই সুযোগটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমি যাব, আমরা যাব ইনশাআল্লাহ। ইকরাও জোরে চিৎকার করে বলে উঠল। ইনশাআল্লাহ। নিজের কেবিনে এক হাতের আঙ্গুলের মাঝে আরেক হাতের আঙ্গুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সে সকালে এসেছিল, এখনও রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউ তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত। নীলা এবং আবির ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো থাকলেও ইরফান তেমন ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে
তাই সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলতো ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথে খেলুক না কেন তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো। এমনকি সে খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও জিতেছিল। স্কুলের টিচার, বন্ধুবান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত। ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্ট জন্ম যায় এবং তার পরিবার তাকে BAF শাহীন কলেজে ভর্তি করায়, কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল PSC পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে এইটা জানতো বড় হলে তার ইরফান ভাইয়ের সাথে বড় বিয়ে হবে। ইরফান প্রথম কলেজে উঠে কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো। হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট। সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো। খেলার জন্য যে কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম নিয়মিত যেত না, এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিল। সে মনে করতে শুরু করলো সে কোচিং না করলেও, প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকেই তেমন ভালো ছিল না। সারাদিন বাইরে ঘোরাঘুরি করত এবং কেবল টাকা খরচ করত। কিন্তু যখন কলেজ থেকে, কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ যায়, তখন তার বাবা কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কেবল পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে এবং সেই টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যেই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল, ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল, তখন তার মজমস্তি করাও বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করতে বলে সে নীলাকে নিজের কষ্ট বলল। আদরে স্বরে বলল, নীলুর বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারি না। নীলা ইরফানের কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না। তোমার নীলু তো আছে, তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। আমি তো জানি খরচ করি না সবটা। আর আগে থেকেও অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আপু, তারা প্রায় সবাই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা। আমি আবির ভাইকে দিয়ে তোমার কাছে পাঠাবো, কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, একমাত্র তুই আমার কষ্ট বুঝিস। এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নীলু। আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, এসব বলো না, লজ্জা লাগে আমার। আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দিবে। এখন রাখছি আমি। আমার মনোযোগ দিয়ে পড়ো তুমি, কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেদিনই নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের ফোন পাঠালো। নীলা যেহেতু অনেক আগে থেকেই টাকা পয়সা জমাতো এবং সবসময় সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সে ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত, তাই নীলার কাছে সবসময় টাকা থাকতো। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করত না। তার টাকা জমাতে খুব ভালো লাগতো, আর যা প্রয়োজন ছিল সবসময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যে অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকা খরচ করা সে বন্ধ করে দেবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দিবে, যাতে তার ইরফান ভাইয়ের কোনো কষ্ট না হয়, এবং সেটাই করতে লাগলো। নিজে না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায় সই দিত, আর ইরফানও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হয়ে এলো। যেই জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করতো, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করত, আজ সেই নীলা কথা দেওয়ার পরেও কথা রাখলো না। ইরফানের এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে, তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতেই পারছে না। এই নীলা তার মেল ইগোকে অনেক হার্ট করছে।
পুরুষ মানুষের আর কিছু থাকুক বা আর না থাকুক ইগো থাকে এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিচে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান, তারপর নিজে নিজেই বলল, বেশি উঠছিস তুই আজকাল নীলা। তোর পাকা কি করে কাটতে হয় তা আমার ভালো করে জানা আছে। সরি। কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে গেল ইরফানের উদ্দেশ্যে। যখন বাড়িতে যাবে, নীলা দুপুরের খাবার বাহিরে থেকেই খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল, কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদে ঘেমে গিয়েছে, তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 2:30 বাজে। এখন জোহরের নামাজ পড়ার সময় আছে, তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়ে নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গিয়েছে। নীলা নামাজ পড়েই আর সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদে পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল, আর পাসপোর্ট এর মেয়াদ 5 বছর। তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসলো। চলে গেল অতীতের ভাবনায়। অতীত, বড় আব্বু ইরফান ভাইয়া কি দেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে? তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা। তখন সে ক্লাস 8-এ পড়তো। ছোট্ট বললে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলেই সে খুব ছোট্ট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে। কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতেই সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না, তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর যতই পড়ালেখায় মন না দিক, সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাইরে যাবে, এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটা সব থেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাইরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাইরে গিয়ে পড়তে চায়, তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকায় উপরেই ডিপেন্ড করছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজের ইনকাম করে নিজেদের পড়াশোনা খরচ চালায়। তোমার জন্য কি করিনি আমি? এখন যেটা বলছি তখন সেটা দিয়েছি, এখন যেটা বলেছো তখন সেটা দিয়েছি। তারপরও বিনিময়ে কোনো ভালো রেজাল্ট পাইনি। তোমার খেলাধুলার মন ছিল, সেটাতে পিছিয়ে গেলে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পেছনে আমি আরো টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সে কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, নীলা, দেখো নীলামা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না। বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। পিছনে এত টাকা নষ্ট না করে যদি আমার বিজনেস আমি এই টাকা খরচ করি, তাহলে আমি লাভবান হব। নিজের বড় চাচ্চুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না। সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে, তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাইরে পড়ার মতো যোগ্য না, যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি আইএলটিএস করে, তাহলে বাইরে পড়ার সুযোগটাও ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো, তাই তার বেশি সময়ও লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হননি, কিন্তু নীলার জোরাজুরিতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না, তাহলে তুমি ভুল করছো। আমি সবকিছু জানি। আবির আমাকে সবকিছু বলেছে। লজ্জা পেল না এই ছোট্ট মেয়ের কাছে থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য। বাইরে পড়াশোনার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্য। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলে ভুল হবে, যেহেতু তোমাকে মনে প্রাণে
মেনে নিয়েছে, তাই সব সময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করে যাতে ইউরোপে কোনো দেশে চান্স পেতে পারো এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে বিজনেস দেখতে হবে, নীলার সাথে বিয়ে হবে, যাতে তোমার ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সব সময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে এসে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যেই না তাকে জড়িয়ে ধরতে নিবে অমনি নীলা বলে উঠল। এই যে ভাইয়া, দূরে থাকো, আমার এসব ছোঁয়াছুঁয়ি একদম পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে ধরলে কি হয়? নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের, এখনো বিয়ে হয়নি, সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোনো হালাল সম্পর্কও নেই। ইরফান মুখ ভেঙচি কেটে বলল। বেশি বুঝিস তুই? নীলা মুচকি হেসে বলল, আমার বয়সের কত মেয়ে তুমি জানো বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই এবং তুমিও কেবল আমারই। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি, তোর জন্যই এত দূরে আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো ভুলব না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার, এই ইরফান মির্জার মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসবে। নীলা কেবল পলকহীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার নীলার এসব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? তো বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সবসময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসতো। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মতো বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশে সুযোগ পায় এবং ইরফানের থেকেও ভালো ছেলে পায় তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয় ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমাকে কথা দে তুই কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথায় বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল। কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, নীলা, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস, তাই তুই কখনোই বাইরে গিয়ে পড়াশোনা করবি না। মনক্ষুণ্ণ হলো, কিন্তু ইরফান যেহেতু বলেছে তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এইসব ভাবতে ভাবতে নীলা অতীতের জগৎ থেকে ফিরিয়ে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগলো, তুমি যা যা চাইতে না আমি করব এখন থেকে। আমি সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছো। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। নীলা ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে এবং তাদের সামনে বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো বয়স কম হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কেবল আরশি এবং নীলা বাদে। ইরফান ও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে। আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে, কারোর দিকে তাকানো প্রয়োজন বোধ করছে না সে। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপ চাচার ঘাড়ে বসে খাবি? ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল, ইরফান। ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল,
আহা, বড়াম্মু এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে তো। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, ওমা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছো মাত্র কিছু মাস? কিন্তু আমার বয়স 16 ছিল তখন, দেখি আমি আমার বাবার অফিসে যেতাম তখন থেকেই, এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার বিজনেসের কাজে হাত লাগাই আমি। সেই হিসেবে সেখানে আমারও অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছো। এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকেও টাকা নিতে দ্বিধা করনি কখনো। এখন এই কথা কোন মুখে বলছো তুমি? তুমি কি ভেবেছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়বো? তোমার মতো নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক খাবার টেবিলে বসে খাচ্ছি আমি, এটাই তো তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে এ যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারের প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসার থেকে উঠে পড়ল, কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। ফেরত দিয়ে দিব তোর টাকা। বল কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গায়ে ঠাস করে চড় বসিয়ে দিতে, কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনও। আবির এবং ইবাত অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদা ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনের হবে তা কারোর কল্পনাই ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসেব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতো এত নিচু মনের অধিকারী না ইরফান ভাইয়া। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো? না মানে হাব ভাব বোঝা যায় না তো? কেমন যেন একটা ছোট লোকদের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরেরও হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন তার হাসা মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আর সে চিৎকার করে বলে উঠল, নীলা, এসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোন কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্যই বলেছে, বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউ বাড়ির বউয়ের মতন থাকো। যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না, বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আর সে দমে গেল, মাথা নিচু করে ফেলল। নীলার এতক্ষণে খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিংয়ে রেখে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করলো, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম এই ইউপিতে। 80% স্কলারশিপে চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে, কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য অ্যাব্রড যাবে না। কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের মুখে ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে। সে মনে মনে বলল, না না, নীলা কিছুতেই যেতে পারে না। আর প্যারিস তো একেবারেই না। তার উপর ইউপিতে তাহলে সব ফাঁস হয়ে যাবে। এত কষ্ট করে গড়ে তোলা সাম্রাজ্য আমি নিমিষে শেষ হতে দিতে পারি না। নীলা খুবই দ্রুত মেয়ে, সে সেখানে গেলে সব তথ্য জানতে তার সময় লাগবে না। তার উপর সেখানে আগে থেকেই হাত পেতে বসে আছে একজন হৃদয়হীন মানুষ। সে আমার কাছে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে। আর যদি কেউ তার একদম নাগালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিসে যাওয়া তো আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কংগ্রেস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল, তখনই ইরফান বলে উঠল, এইসব প্যারিসে যাওয়া কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকেই দিতে হবে। তোর পেছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই।
ইরফানের এমন কথা শুনে নিলয় মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়ানোর ক্ষমতা রাখি। তাই এই বিষয়ে তোমার না ভাবলে চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগে, আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা। তাহলে সবে তো মেয়ের বয়স 21, নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্র দেখে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জার কণ্ঠে গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বললেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেড হয়ে গেল, কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দিবে না। ইরফান এইবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করলো, কথা দিয়েছিলি তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে। কথাটি বলে ইরফান থেমে গেল এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করলো, তাহলে তুই 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 কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। তাহলে কই গেল সেই নীলা মির্জার কথা? তাহলে কি নীলা মির্জার কথার কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাফ করে না? তাহলে তোর মাঝে কি মির্জা পরিবারের রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক। কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলার মোটেও অবাক হয়নি, কারণ যেই পুরুষকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে তাহলে সেই পুরুষের দ্বারা সব কিছুই সম্ভব। আর ইরফান, সে নিজের এক দোষ ঢাকতে গিয়ে আরও 1000 দোষ করতেও রাজি। তাই এখন সে নিজের মধ্যে নেই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করলো, আমি এখনো বলবো মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি সত্যি করে ভালোবেসে থাকি তোমায় এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে আমি কখনোই বিদেশে পড়ার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না, সেই ক্ষেত্রে এই কথা রাখার তো কোনো মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই, এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়ার কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাঁধল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজেই নীলা কি করে বলে দিল যে আর তাকে ভালোবাসে না? ইরফান আর দাঁড়িয়ে থাকতে পারল না। খাবার টেবিলে থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই আর যাওয়ার দিকে তাকালো না, আর না তাকে থামালো। আর সের কোনো কিছুই সহ্য হচ্ছে না, না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না না তার প্রতি ইরফানের এখনও মনের কোণে থাকা যে থেকে যাওয়ার টান। আর সে নীলাকে একবার ভালো করে দেখে নিয়ে সেও ইরফানের পেছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, আমাকে তুই মাফ করে দে নীলামা। আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছি না। লজ্জা মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমন ভাবে কথা বলে? আমার তো ইচ্ছে করছে এক্ষুনি এই ছেলেকে ত্যায্যপুত্র করে দিতে। তুই নীলা নিজের বড় আপুর কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের রানের উপরে নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছে করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লেখন কি ওই খণ্ডাতে পারে না কেউ। আর আমি তো খারাপ নেই। এই যে দেখো, তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরেই আমার ভাগ্য আরো খুলে যাচ্ছে। কত সুন্দর এখন আমি প্যারিসে গিয়ে পড়তে পারবো, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না তো, বরং আমার জন্য দুহাত ভরে দোয়া করো। নীলার এমন কথায় ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন, তারপর জিজ্ঞেস করলেন, কবে অ্যাপ্লাই করলি? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সে ইকরার কথা শুনে এমনিতেই অ্যাপ্লাই করেছিল, তো এখন সেটি কাজে লেগে গিয়েছে এবং তার সাথে ইকরাও যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি
তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোন বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না। মুনভি মিহালের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কথাটি বলল। মিহাল ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে, কিছু করার নেই। সে বাস্টার দেশে গিয়ে নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর, এবং এই দুর্বলতাকে আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব, এবং সেই মেয়েটিকে তোর দুর্বল করতে হবে, ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন। মুনভি হতাশার নিঃশ্বাস ছাড়ল। এই মিহালের জন্য তাকে কম জ্বালা পোহাতে হয়নি। এখন তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও বিপদে পড়লে দুজন দুজনের পাশে থাকবেই। এখন তাদের মাঝে যা ঝামেলা তা কেবল মুখে মুখে, তো মনে মনে এখনও আগের মতোই বন্ধুত্ব আছে, যার জন্য কেউ কারো কাছ থেকে দূরে থাকতে পারছে না। না মিহাল পারছে নিজের সমস্যার কথা মুনভিকে না বলে থাকতে, আর না মুনভি পারছে মিহালকে সাহায্য না করে থাকতে। দুজনেই এই না পারার দিকে ব্যর্থ। মুনভি হার মেনে মিহালকে জিজ্ঞেস করল, তাহলে তোর সেই শত্রুর বউকে ছলে বলে কৌশলে ফাঁসানোর জন্য কি এখন আমাকে বিড়িতে যেতে হবে? দেখ ভাই, আগেই বলে দিলাম, এই ডাক্তারি ছেড়ে আমি কোনো গভীর জলের ফিশ ধরার জন্য বাংলাদেশে যেতে পারবো না। মিহাল আবার ঠোঁট কামড়ে হাসলো, তারপর বলল, আমার কাছে সলিড ইনফরমেশন আছে যে সেই মেয়েটি নাকি আমার ইউনিভার্সিটিতেই আমার সাবজেক্টে চান্স পেয়েছে। আমাদেরকে কারো কাছে যেতে হবে না, মাছ ধরার জন্য আমাদেরকে জলে নামতে হবে না, মাছ নিচে থেকে আমাদের জালে ফেসে যাবে। কথাটি বলেই মিহাল পাকা হাসল। মুনভি কেবল পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। আচ্ছা, মিহাল কার কথা বলছে? কাকে নিজের জাত শত্রুর বউ ভাবছে? কিছু কি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? ইরফানের চোখে ঘুম নেই। সে ঘরে এসে পায়চারি করছে, কিছুতেই সে নীলাকে প্যারিস যেতে দেবে না। আর সে বিছানা উপর বসে বসে ইরফানের কর্মকাণ্ড দেখছে। তার ভীষণ বিরক্ত লাগছে ইরফানের নীলার জন্য এত আকুলতা দেখে। এত আদিক্ষেতা দেখানোর কি আছে তা তার মাথায় ঢুকে না। সে কণ্ঠে কোমলতা এনে ইরফানের উদ্দেশ্যে বলল, ইরফান জান, এখানে আসো না একটু। ইরফানের মেজাজ এমনিতেই বিগড়েছিল। এমন সময় আরশির ন্যাকামো তার বিন্দু মাত্র ভালো লাগলো না। বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে গেল। সে আরশির দিকে না তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওহ, বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো, আমাকে আমার মতো থাকতে দাও। দেখছো এমনিতেই টেনশনে আছি, এমন ভাব করছো যখন তুমি জানো না যখন তুমি জানো না নীলা প্যারিসে গেলে কি হতে পারে। নিজে তো কিছু ভাবছো না, অন্তত আমাকে ভাবতে দাও। কথাগুলো বলেই ইরফান রুমের বারান্দায় চলে গেল। আরশি তার চাওয়ার পানে চেয়ে রইল। চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। ইরফান বারান্দায় চলে যেতে আরশি রেগে বিছানার উপর থেকে বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই নীলা সবসময় জিতে যায়, তার কাছ থেকে আমি কখনোই কিছু কেড়ে নিতে পারলাম না। ছোটবেলা থেকে সবার প্রশংসা পেয়ে এসেছে, এত চেষ্টা করেও কখনো তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। সবসময় 5 কি 10 নাম্বার কম পেতাম। আরশি চলে গেল অতীতের ভাবনায়। অতীত। আরশি আর নীলা সবে এসএসসি পরীক্ষা শেষ করলো। এখন তারা দুজনেই ফ্রি, তাই সিদ্ধান্ত নিল আজ তারা ঘুরতে যাবে। মূলত আরশি নাকি নীলাকে কিছু একটা বলবে, তার জন্যই দুজন মিলে ঘুরতে গেল। দুজনে মিলে রমনা পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। নীলা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কিরে, কিছু বলছিস না যে? কিছু একটা বলবি বলে তো এত তাড়াহুড়ো। আমাকে এখানে আনলি, এখন মুখে কুলু পেটে বসে আছিস কেন? আরশি কিছুটা লজ্জা পেল নীলার কথায়। তারপর যেই না কিছু বলতে যাবে অমনি তাদের স্কুলে পড়তো এক সিনিয়র এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, আরে নীলা, এইখানে যে, অনেকদিন পর দেখা হলো। পরীক্ষার পর তো আর দেখাই হলো না। নীলাও ছেলেটির প্রশ্নের উত্তর দিতে লাগলো হাসি মুখে। ছেলেটি তাদের স্কুলেই পড়তো, তাদের 2 ব্যাচ বড়। ছেলেটির নাম ইভান। এখন অবশ্য ছেলেটি কলেজে পড়ে, কিন্তু ছেলেটির মা তাদের স্কুলের শিক্ষিকা হওয়ায় ছেলেটি প্রায়ই তাদের স্কুলে আসে এবং তাদের সাথে প্রায়ই দেখা হয়। ইভান শুধু নীলার সাথে কথা বলছে, তার পাশে যে আরশি বসে আছে এটা সে খেয়ালই করছে না, যা আরশির মোটেও পছন্দ না। আরশি ক্লাস 7 থেকে ইভানকে খুব পছন্দ করত। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিল স্কুল থেকে, এবং জুনিয়রদের 6 জন করে টিম করা
করা হয়। সেখানে একজন করে সিনিয়র টিম লিডার থাকে এবং সে আর নীলা ইভানের টিমে পড়েছিল। তখনই তার ইভানকে দেখে মনে ভালো লাগার জন্ম হয়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু এই সম্পর্কে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিছু বলেনি, কারণ তার ভালোবাসা ছিল একতরফা। সে এই কথাটি বলার জন্য আজ নীলাকে মূলত এখানে ডেকেছে। ইভান নীলাকে বলল, যাক, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গিয়েছে। তোমার সাথে কিছু কথা ছিল আমার। নীলা স্বাভাবিক ভঙ্গিতে বলল। জি ভাইয়া, বলুন, শুনছি। আর সেও নড়ে চড়ে উঠল। সে শুনতে চায় ইভান নীলাকে কি বলে। ইভান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সাহস জোগায়, তারপর নীলার চোখে চোখ রেখে বলল, সালটা ছিল, আমি ক্লাস 9-এ পড়তাম। সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো প্রেমে জড়াইনি। কিন্তু জানি না পিকনিকে গিয়ে কি করে এক ছোট্ট মেয়ের মায়া জড়িয়ে পড়লাম। কথাগুলো বলে ইভান থামল। সামনে যা বলতে যাচ্ছে তার জন্য আরও সাহস জুগিয়ে নিল। নীলা অবুঝের মতো ইভানের দিকে তাকিয়ে রইল, আর আরশি কিছু একটা আন্দাজ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গেল, নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। ইভান আবার বলতে শুরু করলো, এই ছোট্ট মেয়েটি আর কেউ নয়, বরং তুমি। সেই পিকনিকে যখন তুমি আমার টিমে পড়েছিলে, তখনই তোমাকে দেখে তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। নীলার চোখে বিস্ময় ফুটে উঠল, আর আরশি তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। ক্লাস 7 থেকে যাকে ভালোবেসে আসছে, সে মানুষটি আজ তার সামনে তার বেস্ট ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছে। এটা যেন সে মানতেই পারল না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়েই রইল ইভানের দিকে। নীলা কিছু বলার ভাষা পাচ্ছে না। পিকনিকের দিন যখন ইভান তার অনেক কেয়ার করছিল, তখন সে ইভানকে নিজের বড় ভাইয়ের মতো দেখেছিল। ইভানের প্রতি তার মনে সম্মান তৈরি হয়েছিল, এর বেশি আর কিছুই না, কারণ সে তো তার ইরফান ভাইকে ভালোবাসে। ইভান আবার বলতে শুরু করলো, এরপর থেকে সারাক্ষণ তুমি আমার মনে বসবাস করতে। অনেক কষ্টে পড়াশোনাতে মনোযোগ দিতে হতো আমার। আমি আগে রেগুলার স্কুলে যেতাম না, কিন্তু সেই পিকনিকের পরের দিন থেকে আমি রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তুমি যেখানে প্রাইভেট পড়তে, তোমার পেছনে পেছনে সেখানেই চলে যেতাম। আমার বাসা দক্ষিণের দিকে থাকা সত্ত্বেও তোমার বাসা পশ্চিমের দিকে ছিল বলে স্কুল শেষে প্রতিদিন তোমার পেছনে পেছনে যেতাম। তুমি স্কুলে না আসলে তোমার বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতাম, কেবল তোমাকে এক নজর দেখার জন্য। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আর সে আর বসে থাকতে পারল না। হাত পা তার অবশ হয়ে আসছে। সে কিছু না বলে সেখান থেকে দৌড়ে এসে পড়ল। নীলা আরশিকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে গেল এবং নিজেও বসা থেকে উঠে পড়ল। তখনই ইভান বলল, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড আমাদের কেউ প্রাইভেসি দিতে চায়। নীলারও তাই মনে হলো এবং সে ইভানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাই, আমি কখনোই আপনাকে এমন চোখে দেখিনি। পিকনিকের দিন আপনি অনেক ভালো ব্যবহার করেছিলেন, অনেক কেয়ার করেছিলেন, তাই আপনার জন্য আমার মনে সম্মান জেগেছিল। আপনাকে নিজের বড় ভাই হিসেবে দেখেছি আমি। আর তাছাড়াও ছোটবেলা থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে আঘাত করতে চাই না, তাই আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কাউকেই রেখেছে। আসছি আমি, ভালো থাকবেন। কথাগুলো বলে নীলা বড় বড় কদমে সেই জায়গা ত্যাগ করল। আর অশ্রুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল ইভান। সে সত্যিই নীলাকে খুব ভালোবাসতো, কিন্তু নীলার খুশির জন্য নীলাকে আর সে বিরক্ত করবে না। আর সে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার সামনে তার ভালোবাসার মানুষ নীলাকে প্রপোজ করেছে, এটা তার সহ্য হচ্ছে না। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলের উপরে তার আর নীলার ছবির ফ্রেম ছিল। আরশি সেই ফ্রেমে ধরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ফ্রেমের কাজ ভেঙে গেল, ফাটল ধরল তাদের দুজনের ছবির মাঝে, কিন্তু কেবল কি তাদের ছবির মাঝেই ফাটল ধরেছে? আরশি নীলার ছবির উপরে পা রেখে আয়নায় নিজেকে দেখতে বলতে লাগলো, তোর থেকে দেখতে কোন অংশে কম না তো? আমি বরং তোর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার চুল কোমরের নিচে পড়ে, এত লম্বা এবং ঘন, গায়ের রং ধবধবে সাদা। তোর মধ্যে বোরকা পরে আন্টি সেজে ঘুরি না, সবসময় ফিটফাট থাকি। তবুও কেন মানুষ তোকে পছন্দ করে? এমনকি আমার ভালোবাসার মানুষটিও তোকে ভালোবাসে। তুই এটা কি করে করতে পারলি নীলা? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভালোবাসে না। তুই কি বুঝেছি? রিপিট।
তুই কি বুঝিস ভালোবাসার মানুষটি ভালো না বাসলে কেমন লাগে? আল্লাহ, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না? আর তারা আমাদেরকে ভালো না বাসলে তাদের প্রতি কেন আমাদের এক আকাশ সমান নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়? কেন তারা আমাদের নসিবে থাকে না? কেন তারা আমাদের ভালোবাসার বদলে বিন্দুমাত্র ভালোবাসা দিতে পারে না আমাদেরকে? কেন আল্লাহ, কেন? কথাগুলো বলে আর সে কান্নায় ভেঙে ফেলল। তার বুক ফেটে যাচ্ছে কষ্টে, গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করে নিজের কষ্টের কথা কাকে বলবে? মা বাবাও তো তাকে না ভালোবেসে তাকে ছেড়ে চলে গিয়েছে, ভাই একটা বিদেশে, আপন বলতে তো তার কেউ নেই। এসব মনে করে আবার কাঁদতে শুরু করলো সে। অনেকক্ষণ কান্না করার পর থামলো। তারপর আবার টেবিলের উপরে রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও যায়। তখনই এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটি ফ্রেম করে বের করলো। আরশি ছবিটির ফ্রেমে হাত নিল, তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করলো, তারপর নীলার ছবির সাইডের থেকে ছিঁড়ে ফেলল। আরশি মাঝখানে ছিল, তার এক পাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করলো, তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনি তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নেব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকবো? তোকেও আমি যে পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগলো। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। তার ভাই প্যারিসেই থাকে আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিনই কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতেই সে বাহানা দিয়ে বলল, আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরেও আরশির মনে নীলার প্রতি ক্ষোভ হিংসা কোনোটাই কমলো না। নীলা যখন আবার জিজ্ঞেস করলো, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিলি, এখন বল কি বলবি? সে বাঁকা হেসে বলল, আমি প্যারিসে যাচ্ছি। ভাইয়া অনেক আগেই আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলেই যেতে পারি। পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভিতর চলে আসবে, তারপর আমি প্যারিসে চলে যাব। এইটা শুনে নীলা কিছু কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পরক্ষণে উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া, যেখানে আছে সেখানেই আছে। ভালোই হয়েছে সেখানে গিয়ে তার উপর নজরদারি করতে পারবি। আরশি কেবল হাসল। বর্তমান এইসব কথা ভাবতে ভাবতে আরশি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু উড়িয়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে বলল, কখনো ভালোবাসা পাইনি নীলা। তোর সাথে বন্ধুত্ব হবার পর তোর থেকে এবং তোর পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়ে, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছালো করে দেব। রিপিট, তোর জীবনকে আরও অগোছালো করে দেব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, কিন্তু তবুও আমি হার মানব না। ইরফান বারান্দার চেয়ারে বসে বসে ভাবছে নিজের অতীতের করা কুকাজ। কাকে প্যারিসে ঠকিয়েছিল, কিভাবে ঠকিয়েছিল, সেই সব ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যায় তার। নীলাকে সে হাতছাড়া করতে পারবে না। যেভাবেই হোক নীলার প্যারিসে যাওয়ার কথা হবে। সে নিজের মাথার চুল খামচে ধরল এবং একা বিড়বিড় করতে লাগলো, কি করে কি করে কি করে কি করে কি করে আমি আটকাই? হঠাৎ তার মাথায় এক দুষ্ট বুদ্ধি আসলো। সঙ্গে সঙ্গে ফোন বের করে নিজের এক বন্ধুকে কল লাগালো। তার বন্ধু কল ধরতে সে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোকের ব্যবস্থা করো যারা অ্যাক্সিডেন্ট করাবে। এটা করিস না, কোনো সিরিয়াস কিছু না। এটা করিস না, কোনো সিরিয়াস কিছু না। আমার অ্যাক্সিডেন্ট করাতে হবে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট না, মোটামুটি যাতে ইনজুরি হয় এমন। তুই তাড়াতাড়ি লোক জোগাড় কর,
যাতে আমি যখন চাই তখনই এটা সম্ভব হয়। বন্ধু কিছু জানতে চাইলে সে বলল, যেটা বলেছি সেটা করো আগে, সব পরে বুঝিয়ে দিব। বলেই ফোন কেটে দিব। তারপর নিজে নিজেই বলতে লাগলো, অনেক উঁচুতে উঠছো তুমি নীলা পাখি, তোমার ডানা কিভাবে কেটেও তোমার ওড়া বন্ধ করতে হয়। তোমার ওড়া বন্ধ করার জন্য হয় নিজের হাত পা ভেঙে কিছুদিন বেডে থাকতাম হাত পা ভেঙে কিছুদিন বেডে থাকলাম, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে যেভাবেই হোক নিজের অতীত থেকে অজানা রাখবো আমি। এমনকি তোমার না জানা এক অতীত আছে, সেই অতীত থেকেও আমি অজানা রাখবো। কথাগুলো বলেই সে হাসলো।